যদি যদি রাজনৈতিক, যেমন আমরা যেদিন গেছিলাম আমরা দিতে, ওই এফআইআর দিতে, সেদিন আমাদের সামনেই ওই আইএনটিটিউসির যে শ্যাম বলে, শ্যাম যাদব বলে, তাকে আমার সামনে ওই প্রধাননগরের বড়বাবু ফোন করছেন যে এই আপনাদের মার্কেটে কি হয়েছে, তো হোলসেল ফিশ থেকে একটা কমপ্লেন আসছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা শ্যাম যাদব আমাদের কাছে এসছিলেন, উনি নিজে বলেছেন যদি আমাদের কোনো লোক থেকে থাকে সে অন্যায় করেছে, সেই অন্যায়ের জন্য আমরা যা করণীয় আমি করব। কিন্তু আমরা এই কথাটা মাথা পেতে নিয়েছিলাম যে ঠিক আছে, তারা যখন স্বীকার করে নিয়েছে যে অন্যায় হয়েছে, আর আমরা এসব বিষয়ে নাক গলাবো না। কিন্তু যে দু ব্যক্তি ওরা নিজের মুখে বলে গেছে এরা আমাদের কোনো লোক না, কিন্তু তারপরে দেখছি ওই লোকের হয়ে থানায় নানান রকম প্রেশার আসছে আমাদের হয়ে, যাতে আমরা যেন কোনো রকম সহযোগিতা না পাই থানার পক্ষ থেকে, সে ব্যাপারে অনেক রকমভাবে চেষ্টা চালাচ্ছে। আর এটা আমরাও বুঝতে পারছি, আজ অবধি, আজকে কোথায় 18 তারিখ আর আজকে কোথায় 28 তারিখ, 10 দিন হয়ে গেল, আমাদেরকে একবারও থানার পক্ষ থেকে ফোন করে জানার প্রয়োজন বোধ করেনি যে আপনারা কেমন আছেন বা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, বা আপনাদের ব্যাপার নিয়ে আমরা এই স্টেপ নিয়েছি। আমাদের সংগঠনের সাথে সব রকম রাজনীতির লোক নিয়ে আমরা ব্যবসা করি, আমাদের কোনো রং নেই, আমাদের রং একটাই, আমরা হচ্ছে ব্যবসায়ী, আমাদের কোনো রং নেই। আমাদের ভিতরে সিপিএমেরও লোকও যুক্ত যারা ব্যবসা করে, আমাদের ভিতরে কংগ্রেসের লোকও আছে যারা ব্যবসায়ী, আমাদের ভিতরে বিজেপির লোকও আছে যারা ব্যবসায়ী, আমাদের ভিতরে টিএমসির লোক আছে যারা ব্যবসায়ী। তো সুতরাং আমাদের ভিতরে আমরা কোনোদিনও কোনো রঙের ক্ষেত্রে যাই না। আমাদের আগামী দিন আমাদের মার্কেটকে বন্ধ রেখে আমরা তার প্রতিবাদ করব। ব্যবসায়ী আমরা কিন্তু সবসময় আতঙ্কে থাকি, আর আমাদের ব্যবসাটা এমনই একটা ব্যবসা যে আমাদের সারাদিনে 2 থেকে 2.5 ঘন্টা আমরা ব্যবসা করি, 7টা থেকে 9টা। এই জিনিসটাকে মাথায় রেখে আমরা চাই না কোনো রকম ঝামেলা সম্মুখীন হোক, যাতে আমাদের মার্কেট ডিস্টার্ব হোক। এই রাকেশ মাহাতো, রাজু মাহাতো এবং আপনারা আরেকটা জিনিস আপনি নিতে পারেন, ওরা যে ডায়েরি করেছিল তার ধারা এখানে মেনশন করা আছে, কপি আমরা থানা থেকে। তার কোনো আমরা সদুত্তর পাইনি, বা তার জন্য প্রশাসনের যা করা সেটা করেনি, বরঞ্চ আমরা কোনো অন্যায় না করে আমার ওপরে এবং আমার ছেলের উপরে একটা লেবার পক্ষ থেকে, এবং আমরা সেটা বুঝতে পারছি এটা লেবারের ক্ষমতা হয়নি, এটা একটা কোনো নেতার পক্ষ থেকে প্রেশার দিয়ে আমাদেরকে হেনস্থা করার জন্য, আমাদেরকে সুষ্ঠুভাবে যাতে ব্যবসা না করতে পারি, আমরা সব সময় আতঙ্কে থাকতে পারি, ওই আতঙ্ক বোধ তুলে ধরার জন্য আমাকে এভাবে ছোট করা হয়েছে। আমরা যেন আগামী দিন কোনো আওয়াজ না দিতে পারি তাদের বিরুদ্ধে। হ্যাঁ, এটা আমার তো যত সম্ভব আইএনটিটিউসির পক্ষ থেকে, কারণ আমাকে যখন আমরা শ্যাম যাদব আমরা কিন্তু এই ব্যাপারে জানি না, তবে আমাদের ব্যাপার নিয়ে আমরা লোকাল কাউন্সিলরের কাছে যাইনি। আমরা কোনো কাউন্সিলরের হস্তক্ষেপ চাই না, আমরা চাই প্রশাসন আছে, প্রশাসন বিচার করবে। প্রশাসনের কাছে বিচার না পেলে আমরা আগামী দিন আমরা আরও উপর মহলে যাব, এবং যদি আরও কিছু করতে হয় সেটা করব, সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে। আমাদের এখানে প্রশাসনের যারা আমাদের মার্কেটের সেক্রেটারি আছে ওনাকে এখনও জানাইনি আমরা, কারণ ব্যাপারটাকে আমরা কিন্তু অতটা গুরুত্ব দেইনি। আমরা ব্যবসায়ী, আমরা চাই না বেশি জল ঘোলা হোক, আমরা চাই যে সুষ্ঠুভাবে যাতে আমরা ব্যবসা করতে পারি এবং আমরা যেন মিলেমিশে সবাই মিলে চলতে পারি। শুরু হয় সাধারণত আমাদের মার্কেট শুরুর সময় হচ্ছে সকাল 7টা,
তো এতে আমরা অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত হই। প্রচুর ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমার পরে দৈহিক একটা নির্যাতনও কিছু করা হয়। তো এটা সবারই নজরে আছে, সবাই জানে, কিন্তু আমরা বাধ্য হয়ে তখন প্রশাসনের কাছে যে দু ব্যক্তি যে তারা আমাদের ব্যবসার সাথেও যুক্ত কিন্তু আমাদের সদস্য না, সেই দুই ব্যক্তির নামে আমরা থানায় একটা এফআইআর করি 19 তারিখে। তার নাম এক নাম হচ্ছে রাকেশ মাহাতো, আর একজন হচ্ছে রাজু মাহাতো। তারা আমাদের এই গদিতে একটা ভাড়া সিস্টেমে ব্যবসায় যুক্ত। তো তাদের নামে যখন আমরা এফআইআর করি, কিন্তু আজ অবধি ওই এফআইআর করলাম কি আমাদের কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে কোনো রকম আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। আজ অবধি আমরা মানে একটা অস্থির পরিস্থিতির মধ্যে আছি। হঠাৎ করে 22/4 দেখি এক লেবার ইউনিয়ন করে, সে হচ্ছে আইএনটিটিউসির সদস্য, তার সাথে আমাদের কোনো প্রসঙ্গই ছিল না, কোনো আলোচনাও হয়নি, কোনো কথাও হয়নি। সে দেখি যে 22 তারিখে আমার এবং আমার ছেলের বিরুদ্ধে একটা এফআইআর করে। তো সেই এফআইআর পরের দিন আমরা জানতে পারি যে আমার উপরে এভাবে, আমি অন্যায়ও করিনি, আমি কিছু আমরা তো সবসময় আমরা ব্যবসায়ী, আমরা তো অন্যায় যাতে না হয় আমাদের দ্বারা সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকি। কারণ এতগুলি লোকের ওখানে সমাগম হয়, আমরা সবসময় সবার কথা মাথায় রেখে আমরা ব্যবসাটাকে শান্তিপূর্ণভাবে চালাবার চেষ্টা করি। এর জন্য প্রশাসনের কাছে যে কোনো অসুবিধা হয় আমরা চেষ্টা করি, প্রশাসন আমাদেরকে সবসময় আশাও রাখি যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু আমরা আজ অবধি পাইনি। বরঞ্চ আমার এবং আমার ছেলের বিরুদ্ধে তারা এফআইআর করে আমি বাধ্য হই এই 24 তারিখে গিয়ে আমি বেল নেই। যে আমার যে এফআইআর করা ছিল সেই এফআইআরে কিন্তু কোনো ধারা মেনশন করা নাই, একটা জিডি নাম্বার দিয়ে আমাকে এফআইআরটা ধরিয়ে দেওয়া হয়েছে। সেটাও আমার মনে হচ্ছে যে ওরা মানে আমাদের চাপে করেছে। আর আমরা এটা ফিল করছি যে পুরোপুরি এই সব ব্যাপারে যাতে আমরা কোনো রকম সহযোগিতা না পাই এবং আমরা যেন এই নানান রকম ইউনিয়নের এই চাপের যাতে পড়ে আমাদের ব্যবসায় যাতে ক্ষতি হয়, এটা আমরা আশঙ্কা করছি। আর এটা তাদের বড় বড় নেতার হাত আছে, যাতে আমাদেরকে কোনো রকম সুরা না দেওয়া হয়, আমাদের পক্ষ থেকে আমরা যেন কোনো রকম প্রশাসনের পক্ষ থেকে হেল্প না পাই। তো এই আজকে বাধ্য হয়েছি আপনাদের সম্মুখে এসে এই প্রতিবাদ জানাতে। আর আপনাদের মাধ্যমেই আমরা পুরো শিলিগুড়িবাসী এবং যত আমাদের প্রশাসনিক দপ্তর আছে সবাইকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই, আপনারাও পৌঁছে দেবেন যে এই জিনিসটা হওয়াতে আমরা আতঙ্কিত এবং শঙ্কিত। আগামী দিন আমরা সুস্থভাবে ব্যবসা করতে পারবো কিনা আমাদের ভিতরে একটা বিশাল সন্দেহের একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে। কেন এই রাজনীতি? আমি বাপি চৌধুরী, শিলিগুড়ি হোলসেল ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমরা প্রথমেই আপনারা সব প্রচার মাধ্যমের যারা আছেন তাদেরকে নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজকে আমরা খুব এমনই একটা পরিস্থিতিতে এসেছি, আপনাদের মাধ্যমেই এই পরিস্থিতিকে তুলে ধরতে চাই। আমাদের শিলিগুড়িবাসী এবং আমাদের প্রশাসক যারা আছেন তাদেরকে আমাদের কিছু বার্তা আছে। আমরা নানান অসুবিধার বিরুদ্ধে চলছি, আমাদের ব্যাপারে কোনো রকম আমাদের সুরক্ষার জন্য, আমাদের সুযোগ সুবিধার জন্য যা যা আমাদের প্রয়োজন সেটা আমাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তো এইসব নিয়ে নানানভাবে আমরা জর্জরিত পরিস্থিতিতে চলছি। আগামী 18 তারিখ
আমাদের হোলসেল ফিশ মার্কেটের এক ব্যবসায়ী, সে আমাদের সদস্য না, সে হঠাৎ নানান রকম পয়সায় একটা ঋণগ্রস্ত অবস্থায় ও আত্মহত্যা করে 18ই এপ্রিল সে আত্মহত্যা করে সে মারা যায় তার বাড়িতেই। তো সে যেহেতু আমাদের মার্কেটের ব্যবসার সাথে যুক্ত ছিল, সে আমাদের অ্যাসোসিয়েশনের কোনো সদস্য ছিল না। তো আমাদের ভিতরে একটা নিয়ম আমরা বহুদিন ধরে পালন করে এসেছি। সেই নিয়ম হচ্ছে, যারা আমাদের সদস্য এবং যারা আমাদের লেবার ইউনিয়নের সদস্য, সে যে কোনো ইউনিয়নই হোক না কেন, তো যদি কেউ সে কোনো কারণবশত মারা যান, তো আমরা তার জন্য একটা নীরবতা পালন করি এবং শোক জ্ঞাপন করি। তো এটাও সেভাবেই আমাদের এটা, যেহেতু উনি আমাদের সদস্য ছিলেন না, যিনি আত্মহত্যা করে মারা গেছে, তো সে ব্যাপারে আমাদের কোনো এটা করার কোনো প্রয়োজনও মনে করিনি। তো হঠাৎ করে যেদিন মারা যায় 19 তারিখে, তার পরের দিন সকালবেলা ওনাদেরই বাড়ির কিছু আত্মীয় স্বজন এবং আমাদের মার্কেটের কিছু লেবার, যারা সদস্যও না লেবার ইউনিয়নের, এরকম প্রকৃতির কিছু লোক হঠাৎ করে আমাদের চড়াও হয় এবং আমাদেরকে বাধ্য করানো হয় যে শোক যদি জ্ঞাপন না করা হয় আর তাহলে আমরা এই মার্কেটকে অচল করে দেব। তা আমরা বললাম যে এই জিনিসটা তো আমি যেহেতু মার্কেটের সম্পাদক, তো এই জিনিসটা তো আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। আর এই সিদ্ধান্ত যদি নিতে হয়, তাহলে আমাকে কিছু সময়ের প্রয়োজন আছে। আমরা আজকের দিন বসে একটা আলোচনা করে তারপরে আমরা সেই সিদ্ধান্ত নেব কি নেব না পরে আপনাদের জানাতে পারি। কিন্তু তারা আমাদের প্রতি একটা মানে যা তা ব্যবহার করেছেন এবং বাধ্য হই তখন আমি পুলিশকে ডাকতে। এর মধ্যেই দেখি যে হঠাৎ করে একটা আইএনটিটিইউসির সব ঝান্ডা সহ ওখানে একটা বিশাল একটা পরিস্থিতি, অস্থির পরিস্থিতি একটা মধ্যে আমরা পড়ি। হঠাৎ করে আমার গদি, মানে আমি সম্পাদক, আমার গদি এবং আমাদের প্রেসিডেন্ট পার্থ ব্যানার্জি, তার গদিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় এবং শারীরিকভাবে আমাকে নির্যাতন করা হয়, নানানভাবে অকথ্যভাবে ভাষায় আমাকে অস্থির পরিস্থিতির মধ্যে আমার সেই দিনটা যায়। এতে প্রচুর লোকের সমাগম ছিল সেই সময়, পুলিশও ওখানে দাঁড়িয়ে আছে। যেহেতু ফ্ল্যাগ নিয়ে হঠাৎ করে ওখানে ফ্ল্যাগ আসলো কেন, সেও আমরা ঠিক বুঝতে পারিনি। যে আইএনটিটিইউসির কিছু ফ্ল্যাগ নিয়ে তারা আমার গদির পরে চড়াও হয়ে আমার কিছু মাছ নষ্ট করে এবং 1 ঘন্টা 45 মিনিট আমাদের নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 45 মিনিট আমাদের ব্যবসা বন্ধ করতে ওরা বাধা দেয়। তারপরে অনেক লোকজন জড়ো হয়ে যখন সব বোঝানোর পর তারপরে আস্তে আস্তে পরিস্থিতি একটু স্থিরতা ফিরে আসে। আপনারা যখন আসবেন তখন বলে দেবেন সাইডে বসে বলবেন আপনি